তো আজকের আমি যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড স্টেবিলিটি, অর্থাৎ শক্তির সাথে সুস্থিরতার সম্পর্ক। জিনিসটা কীরকম না, ক্লাস 11 যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, সেইখানে বিভিন্ন ধরনের পরমাণুর মডেল সম্পর্কে আমরা পড়াশোনা করেছি, যেমন রাদারফোর্ড মডেল, তারপরে আছে বোর মডেল, তারপরে আছে সামারফিল্ড মডেল। এই যে বিভিন্ন ধরনের মডেলগুলো আছে, তো বেসিক্যালি এই যে কনসেপ্টটা, এটা একটা কনসেপ্ট, এনার্জি অ্যান্ড স্টেবিলিটি। এই কনসেপ্টটা সম্পর্কে যদি ভালো করে ধারণাটা থাকে, মানে কনসেপ্টে ক্লিয়ার থাকে, তাহলে পরে কিন্তু এই মডেলগুলো বুঝতে অনেক সুবিধা হয়। কীরকম জিনিসটা, মানে যতগুলো কথা এখন আমি বলতে যাচ্ছি, প্রতিটা কথাই খুব গুরুত্বপূর্ণ, এবং যত দিন তোমরা যারা 11 স্টুডেন্ট, যারা সায়েন্স নিয়ে পড়বে, যারা যতদিন সায়েন্স নিয়ে পড়বে ততদিন কিন্তু এই কনসেপ্টটাকে মনে রাখতে হবে। এটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজে লাগে। জিনিসটা কি, প্রত্যেক পদার্থের নিজস্ব নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি থাকে প্রত্যেক পদার্থে। যেমন আমি যদি বলি এটা ইট, কাঠ, বালি, পাথর, বা এই মার্কার পেনটা, বা এই বোর্ডটা, প্রত্যেক পদার্থের নিজস্ব একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। যে পদার্থের শক্তি যত বেশি সে তত অস্থির। অস্থির মানে সুখে নেই, আরামে নেই, অস্থির। যার শক্তি যত বেশি সে তত আনস্টেবল, অস্থির। আর যার শক্তি যত কম সে তত সুস্থির। প্রত্যেক পদার্থের নিজস্ব নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। যার শক্তি যত বেশি সে তত অস্থির, যার শক্তি যত কম সে তত সুস্থির। তাহলে প্রত্যেক পদার্থই কি চায়, নিজের শক্তির পরিমাণটাকে যতটা সম্ভব কম করতে। কারণ কম করলে পরে সে সুস্থির হবে। শক্তি বেশি রাখলে সবাই অস্থির হয়ে থাকবে, অস্থির হয়ে কেউ থাকতে চায় না। ঠিক ঠিক যেমন মনে করো, একটা এক্সাম্পল দিই। একটা ভিখারি, যার কিছু নেই, কোনো মানে কিছু নেই, মানে বলতে গেছে কোনো অর্থ সঞ্চয় কিছু নেই। অর্থটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি শক্তি দিয়ে, তাহলে তো শক্তি আমার খুবই কম, কোনো সঞ্চয় নেই। সে ভিখারির কোনো টেনশনও নেই, কোনো চিন্তা নেই, সে দেখবে আরামসে রাস্তায় শুয়ে ঘুমিয়ে দিচ্ছে। হ্যাঁ, অবশ্য টেনশন একটা আছে, যদি দেখবে সে গাড়ি চাপা দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে হয়তো এরকম। তো সেটা বাদ দিয়ে আর আদার্স কিন্তু তার মধ্যে আর কোনো টেনশন নেই। কিন্তু একটা বিশাল বড় বিজনেসম্যান, বিরাট বড়, অনেক টাকা, তার দেখবে লোহার গেট, গেটের দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে বন্দুকধারী, ভেতরে কুকুর আছে, লোহার দরজা, লোহার আলমারি, পাসওয়ার্ড লাগানো, তাতেও তার রাতে ঘুম হচ্ছে না। কেন? ইনকাম ট্যাক্স এলো বলে। দেখ না, তার মানে তার শক্তি প্রচুর, অর্থাৎ অর্থ প্রচুর, কিন্তু মনে শান্তি নেই, সে অস্থির হয়ে আছে। তাহলে আমি এটা বলতে চাইছি, অবশ্য মানুষের নেচারটা কি, মানুষের নেচার একটু আলাদা। মানুষ সবসময় চায় নিজের অর্থের পরিমাণটা বাড়াতে, অর্থাৎ সুস্থিরতার পরিমাণটা কমাতে চায়, অস্থির হতে চায়, মানুষের নেচার। কিন্তু পদার্থের মধ্যে সেই লোভটা নেই। মানুষ লোভের বশবর্তী হয়ে জিনিসটা করে, পদার্থের মধ্যে সেই লোভ নামক জিনিসটা কিন্তু নেই। অর্থাৎ পদার্থ সবসময় চায়, বস্তু সবসময় চায়, জড় পদার্থ, নিজের শক্তির মানটাকে যত সম্ভব কম করতে। কম করলে সে জানে আমি সুস্থিরতা পাবো, আর সুস্থিরতা কিন্তু সবাই লাভ করতে চায়। তাহলে এই কি বললাম কথাটা, প্রত্যেক পদার্থের নিজস্ব নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। যার শক্তি যত কম সে তত সুস্থির, আর যার শক্তি যত বেশি সে তত অস্থির। এখন মনে করো একটা পদার্থ ছিল, এই বরাবর আমি যে একটা গ্রাফ আঁকি, এই দিক বরাবর মনে করো এনার্জি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ যত উপর দিকে যাবো তত শক্তির মানটা ধরো বাড়ছে। তো একটা পদার্থ ছিল যার শক্তি ছিল, ইনিশিয়াল শক্তি ছিল এতটা পরিমাণ, নিচে ছিল, মানে শক্তির মানটা তাকে কম ছিল। এই অবস্থায় তাকে যদি আমি শক্তি প্রদান করি, শক্তি দিই, এমন নয় যে সে শক্তি নেবে না, সে কিন্তু খুব ভদ্র, যেতে গেলে নিয়ে নেয়। শক্তি নিল, শক্তি নিয়ে তার শক্তির মানটা বেড়ে গেল, শক্তি বেড়ে গিয়ে হলো ধরো এতটা, দেখো উপরে উঠে গেল, মানে তার শক্তির মানটা কি হয়ে গেল, বেড়ে গেল। প্রাথমিক অবস্থায় তার শক্তি ছিল E1, এবং তারপরে তার শক্তি হলো গিয়ে E2। এই অবস্থায় যদি আমি শক্তি দেওয়া বন্ধ করে দিই, তখন সে কিন্তু আর ওই বেশি শক্তি নিয়ে থাকতে চাইবে না। এই কথাটাকে সায়েন্সের ভাষায় বলা হয় যে পদার্থটাকে যখন শক্তি দেওয়া হলো, সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলো, তার প্রমোশন ঘটলো। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে সে উন্নীত হলো।
শক্তি দেওয়া বন্ধ করে দিলে সে আবার উচ্চ শক্তি স্তরের থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে, এবং এই ফিরে আসার সময় যে অতিরিক্ত শক্তিটা সে নিয়েছিল যাওয়ার সময়, সেই শক্তিটাকে সে কিন্তু ছাড়বে, এবং যখন সে শক্তিটা ছাড়ছে অর্থাৎ E2 থেকে যখন E1 এ যখন ফিরে আসছে, সে যে অতিরিক্ত শক্তিটা ছাড়ছে, এই শক্তিটা কিন্তু সে তরঙ্গের আকারে বর্জন করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যখনই কোনো পদার্থ শক্তি ত্যাগ করে তখনই কিন্তু সে পদার্থটা অতিরিক্ত শক্তিটাকে তরঙ্গের আকারে ত্যাগ করে। হতে পারে আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ বা তাপ তরঙ্গ, যে কোনো তরঙ্গ। মানে শক্তি ত্যাগ মানেই তরঙ্গ, শক্তি ত্যাগ মানেই তরঙ্গ, শক্তি মানেই তরঙ্গ, তরঙ্গ মানেই শক্তি। কতটা শক্তি সে ত্যাগ করবে এখান থেকে উপর থেকে নিচে আসার সময়, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় সে কতটা শক্তি ত্যাগ করবে? না, অবশ্যই E2 মাইনাস E1 এতটা শক্তি সে ত্যাগ করবে, এবং এটাকে আমরা বলবো সাপোজ ডেল্টা ই। ডেল্টা এই চিহ্নটা হচ্ছে নির্দেশ করা হয় পার্থক্যকে, মানে শক্তির পার্থক্য বোঝাচ্ছি, তো জন্য ডেল্টা ই। যদি আমি কখনো ভরের পার্থক্য বোঝাতাম বলতাম ডেল্টা এম, যদি কখনো বেগের পার্থক্য বোঝায় তখন বলবো ডেল্টা ভি। তো যা ডেল্টা এই যে গ্রিক লেটার, এটাকে বোঝানো হয় সবসময় পার্থক্য বোঝানোর জন্য। ডেল্টা ই পরিমাণ শক্তি সে ত্যাগ করছে, এবং শক্তিটা কিসের আকারে ত্যাগ করছে বললাম? তরঙ্গের আকারে ত্যাগ করছে। এই তরঙ্গের আকারে ত্যাগ করছে, এটা একটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। ধর একটা লোহার রড আছে, লোহার একটা রড আছে, দণ্ড আছে, সেটাকে তুমি একটা জ্বলন্ত উনুনের মধ্যে ঢুকিয়ে দিলে। যখনই জ্বলন্ত উনুনের মধ্যে ঢোকালে মানে হিট এনার্জি সে অ্যাবজর্ব করছে, সে নিচ্ছে, ভালো কথা নিক। দিয়ে যখন অনেকক্ষণ গরম করার পরে তুমি যখন তাকে বার করে আনবে, দেখবে লোহার রডটা না গরমে লাল হয়ে যায়, গরমে লাল হয়ে যায়। লাল যে হয়ে যাচ্ছে মানে আমরা চোখে একটা রং দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই আলোক তরঙ্গ সে ছাড়ছে। কি তরঙ্গ ছাড়ছে? আলোক তরঙ্গ ছাড়ছে। মানে অতিরিক্ত শক্তিটা যখন সে ছাড়ছে তখন সেটা আলোক তরঙ্গ রূপে ছাড়ছে, কিছুটা তাপ তরঙ্গ রূপেও ছাড়ে। কারণ এই গরম লোহার রডটার কাছে যদি তুমি হাত নিয়ে যাও অবশ্যই গরম লাগবে, তাহলে তাপ তরঙ্গ ছাড়ছে, আলোক তরঙ্গ ছাড়ছে। তাহলে এভাবে দেখতে পাচ্ছি ওই যে তরঙ্গটা ছাড়ছে, ওই তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, লাল আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, একটা তরঙ্গের কম্পাঙ্কের মান থাকবে, একটা তরঙ্গ সংখ্যারও একটা মান থাকে। তিনটে জিনিস কি আমি এক্ষুনি আলোচনা করছি। তো বলছে যে পদার্থটা যখন শক্তিটা ত্যাগ করছে তখন সে তরঙ্গের আকারে ত্যাগ করছে, এবং ত্যাগ করার সময় যে তরঙ্গটা সে ছাড়ছে তার কম্পাঙ্ক যদি নিউ হয়, নিউ এর চিহ্নটা হচ্ছে অনেকটা এরকম, বাংলার লি হয়, লি এর মতো দেখতে, নিউ হয় যদি, তাহলে বলা যায় ডেল্টা ই, অর্থাৎ যে পরিমাণ শক্তিটা সে ছাড়ছে ভ্যারিজেস নিউ, অর্থাৎ সমানুপাতিক নিউ। তার মানে যদি বেশি পরিমাণে শক্তি সে ছাড়ে তাহলে যে তরঙ্গটা করসপন্ডিং তরঙ্গ যেটা আছে সেই তরঙ্গের কম্পাঙ্কের ভ্যালুটা বেশি হবে। কম্পাঙ্ক মানে কি? না, একটা তরঙ্গ মানে আমাদের মনে কিরকম ধারণা আছে, এই টাইপের, উঠছে নামছে উঠছে নামছে এরকম। কম্পাঙ্ক মানে পার সেকেন্ডে সেই তরঙ্গটা কতবার উঠছে নামছে উঠছে নামছে, এটাকে বলে পার সেকেন্ডে কতবার হচ্ছে, এটাকে কম্পাঙ্ক বলে। তো যদি সে শক্তিটা যখন বেশি পরিমাণে যদি ছাড়ে তাহলে সেই কম্পাঙ্ক, ওই তরঙ্গের কম্পাঙ্কের মানটা বেশি হবে, আর যদি কম পরিমাণে শক্তি ছাড়ে তখন কম্পাঙ্কের মানটা কম হবে, অর্থাৎ ডেল্টা ই ভ্যারিজেস নিউ। এবং ডেল্টা ই যদি সমানুপাতিকটাকে আমরা সমান করি তাহলে একটা ধ্রুবক আসবে সমান এইচ ইন্টু নিউ। এই এইচটার নাম হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যার একটা মানও আছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, বা 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ট সেকেন্ড, এইচ নিউ। তো আমরা এইটুকুন বলতে চাইছি যে যখনই কোনো পদার্থ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে শক্তি ত্যাগ করে, অতিরিক্ত শক্তি, এবং সেই শক্তিটা সে ত্যাগ করে তরঙ্গের আকারে, এবং সেই তরঙ্গের কম্পাঙ্ক যদি নিউ হয় এবং বর্জিত শক্তির পরিমাণ যদি ডেল্টা ই হয় তাহলে ডেল্টা ই ভ্যারিজেস নিউ, অর্থাৎ বর্জিত শক্তির পরিমাণ বাড়লে ওই তরঙ্গের কম্পাঙ্কটা বাড়বে, বর্জিত শক্তির পরিমাণ কমলে তরঙ্গের কম্পাঙ্কটা কমবে। আর একটা কথা, ওই যে বললাম লোহার রডটা যেটা উনুনের ভিতর থেকে বার করা লাল রং আমরা দেখতে পাই, আচ্ছা ওই লাল রংটা দেখে যদি কাউকে জিজ্ঞেস করা হয় বলো তো ওই লাল রংটা তরঙ্গ দৈর্ঘ্য কত, মানুষ চোখে মেপে বলে দিতে পারবে? পারবে না।
তাহলে যে তরঙ্গটাকে সেই পদার্থটা ছাড়ছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত বা তরঙ্গ কম্পাঙ্ক কত যদি জানতে হয়, তাহলে আমাদের কিসের সাহায্য নিতে হয়? একটা মেশিনের সাহায্য নিতে হয়, একটা যন্ত্রের সাহায্য নিতে হয়, যে যন্ত্রটার নাম হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোফটোমিটার। বর্ণালী বীক্ষণ যন্ত্র, সেই যন্ত্রটা কি কাজ করে? আর যন্ত্রটার মধ্যে আমি এটা মুছে দিচ্ছি। যন্ত্রটার মধ্যে এরকম একটা স্কেল করা থাকে, যেমন আমরা স্কেল দেখেছি। জাস্ট জিনিসটা এতটাও ইজি নয়, কিন্তু আমি ইজি ভাবে বোঝাচ্ছি, একটা সহজ মোড়কে জিনিসটাকে বোঝাচ্ছি। এরকম ধরনের স্কেল করা আছে, জাস্ট স্কেলে যেরকম মার্ক করা থাকে, ছোট বড় ছোট দাগ বড় দাগ এরকম। এখানে মনে করা আছে 100, এখানে আছে 200, এখানে আছে 300, এখানে আছে 400, এমনি করে মার্ক করা আছে। তো ওই যন্ত্রটা কি করে, যখনই কোনো পদার্থ শক্তি ত্যাগ করে, তরঙ্গের আকারে ত্যাগ করে, সে ওই তরঙ্গ কম্পাঙ্কটাকে মেপে নেয়। তরঙ্গ কম্পাঙ্কটাকে মেপে নেয়, বুঝে যায়। মানুষের চোখ যেটা পারে না, যন্ত্র কিন্তু সেটা মাপতে পারে। কম্পাঙ্কটা মেপে নেয়। ধরো সাপোজ সে দেখতে পেল কম্পাঙ্কটার মান হচ্ছে 350, সাপোজ 350। তার 350 মানে সে তখন কি করবে জানো? এই 300 দাগ আর এই 400 দাগ, দুটো দাগের মাঝামাঝি জায়গায় সে এরকম একটা দাগ একটা দেখিয়ে দেবে আমাকে, এরকম একটা দাগ দেখিয়ে দেবে। এবং এই দাগটাকেই বলা হয় বর্ণালী স্পেকট্রাম। সিঙ্গুলার ফর্মে স্পেকট্রাম, প্লুরালে স্পেকট্রাম। তাহলে আমরা দাগ কখন পাই? একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রে আমরা কখন দাগ পাই? না, দাগ তখনই পাই যখনই কোনো পদার্থ শক্তি ত্যাগ করে। সেই শক্তিটা তরঙ্গের আকারে ত্যাগ করে, সেই তরঙ্গের কম্পাঙ্কের মানটাকে বর্ণালী বীক্ষণ যন্ত্র মেপে নেয়, মেপে নিয়ে আমাদেরকে একটা ওই জায়গাতে একটা দাগ দেখিয়ে দেয়। এটা হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্রের কাজ। আচ্ছা, তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে যখনই কোনো পদার্থ শক্তি ত্যাগ করবে তখনই আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রে একটা দাগ দেখতে পাবো। আর যদি কোনো পদার্থ কখনো শক্তি ত্যাগ না করে, তাহলে আমরা কোনো দাগ পাবো না, কারণ সে শক্তি ত্যাগই করছে না, বর্ণালী বীক্ষণ যন্ত্র কিছুকে মাপতেই পারছে না, অর্থাৎ কোনো দাগ সেক্ষেত্রে আমরা পাবো না। এরপর বলছি, ওই যে দাগটা বর্ণালী বীক্ষণ যন্ত্র আমাকে দেখিয়ে দিল, সাপোজ এটা হচ্ছে তোমার ওই নিউয়ের মানটা, অর্থাৎ ওই তরঙ্গটার যে কম্পাঙ্ক তার মানটা আমাকে দেখিয়ে দিল 350। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কত শক্তি তাহলে পদার্থটা ছেড়েছে, কম্পাঙ্কের মান থেকে তুমি কিভাবে কতটা শক্তি ছেড়েছে সেটা কিভাবে বার করবে? আমাদের ফর্মুলাতে ছিল ডেল্টা ই সমান এইচ ইন্টু নিউ। এই এইচ এর মানটা আমি তো বলে দিলাম কত হয়, 6.626 10⁻³ জুল সেকেন্ড। আর নিউ এর মানটা তুমি বসিয়ে দেবে 350, তাহলে দুটো গুণ করলে পেয়ে যাবে ডেল্টা ই, অর্থাৎ কতটা শক্তি সে ছেড়েছে সেটা তুমি বুঝে যাচ্ছ। তার মানে এখান থেকে কিন্তু একটা জিনিস, তিনটে জিনিসের মধ্যে আমি কোরিলেশন একটা দেখালাম, সেটা হচ্ছে শক্তি, সুস্থিরতা আর বর্ণালী। শক্তি বাড়লে সুস্থিরতা কমে, শক্তি কমলে সুস্থিরতা বাড়ে। যখনই কোনো পদার্থ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখন সে অতিরিক্ত শক্তিটা ত্যাগ করে, এবং সেটা কিসের আকারে ত্যাগ করে? তরঙ্গের আকারে ত্যাগ করে। এবং সেই তরঙ্গটাকে মাপা যায় কিসের সাহায্যে? বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোফটোমিটারের সাহায্যে। স্পেকট্রোফটোমিটার কিভাবে দেখায়? তার মধ্যে একটা স্কেল থাকে, সেই স্কেলে যেখানে তার কম্পাঙ্কের মানটা, যেটা সে দেখতে পাচ্ছে, যে শক্তিটা ছাড়ছে তার কম্পাঙ্কের মানটা হচ্ছে এত, সেই কম্পাঙ্কের জায়গাতে সে একটা দাগ দেখিয়ে দেয়। আমাদের সেই দাগটা দেখে বুঝতে হয় আমাদেরকে যে আসলে সেই তরঙ্গটার কম্পাঙ্ক হচ্ছে এত। এবং সেই কম্পাঙ্কের মানটা যদি জানা থাকে, আমরা তাকে প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে গুণ করলে, এইচটাকে প্ল্যাঙ্কের ধ্রুবক বলে, প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা কতটা শক্তি সেই পদার্থটা ছেড়েছে। ব্যাস, হয়ে গেল। এটাই হচ্ছে শক্তি, সুস্থিরতা এবং বর্ণালীর মধ্যে সম্পর্ক। নেক্সট ক্লাসে আমরা দেখব রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেটা তোমরা আশা করি সবাই জানো, ক্লাস 7, 8, 9, 10 থেকে যায় জিনিসটা। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আর সেগুলোকে বিজ্ঞানী বোর কিভাবে সমাধান করেছিল সেই জিনিসটা আমরা দেখব। তো এই যে ক্লাসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে খুব ইজি ভাবে মনে রাখার চেষ্টা করবে, এবং এই কনসেপ্টটাকে সারা জীবন মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে খুব জরুরি একটা কনসেপ্ট, জীবনের যে কোনো ক্ষেত্রে তোমার কাজে লাগবে। শক্তি বেশি মানে সুস্থিরতা কম, শক্তি কম মানে সুস্থিরতা বেশি। সবাই চায় নিজের শক্তির পরিমাণটাকে কম করতে। ওকে, থ্যাংক ইউ।